আসসালামু আলাইকুম আব্দুল সালাম ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আশা আছেন? করি আমাদের সমস্ত শ্রোতা দর্শক সবাই ভালো আছেন। আহ, আমরা গত পর্বে আমরা মাধ্যমিক বা এসএসসি সমমান পরীক্ষার্থীদের বিষয়ে কথা বলছিলাম, একাল সেকাল নিয়ে গল্প করছি, আমাদের যুগে কেমন ছিল পরীক্ষা। আজকে আমরা ওইটারই একটা সেকেন্ড বা পার্ট টু বলা যেতে পারে। আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু কথা, সেটা হলো যে আসলে মাধ্যমিক বা এসএসসি সমমান পরীক্ষার পরে একটা শিক্ষার্থীর কি কি ধাপগুলো নিতে হয়। তার রেজাল্ট পূর্ববর্তী কিছু সময় তার হাতে থাকে, নট অনলি রেজাল্ট পূর্ববর্তী সময়, তারপরে সে লাইফটা কিভাবে গোছাবে, সে কি ডিপ্লোমা করবে না অনার্স এসএসসি পড়বে বা কি করবে, তার ক্যারিয়ার ভাবনাটা কতটুকু সে ভাবতে পারে এখানে। তো সেই বিষয়গুলো আমরা বিস্তারিত কথা বলবো আব্দুল সালাম ভাই। আমরা এটার মাধ্যমে চাচ্ছি ছাত্রদের ভবিষ্যৎ পরিকল্পনায় একটু সহায়তা করতে, সময়ের সঠিক ব্যবহারে উৎসাহ দিতে, বা বাস্তব জীবনে দক্ষতা অর্জনের দিক নির্দেশনাগুলো যেন তারা পায় সেটা। এটা কিন্তু নট অনলি ছাত্রদের দেখা, আমরা তৈরি করতেছি যেন অভিভাবকরাও দেখেন। দেখে আপনারা আমাদের থেকে যদি বিন্দু মাত্র ভালো কিছু পরামর্শ পান, আপনাদের ছেলেদের লাইফে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা কথা বলবো এসএসসি পরীক্ষার পর রেজাল্ট পূর্ববর্তী সময়ে কি করতে পারে এবং তার কেরিয়ার ভাবনা আর কি হতে পারে। আব্দুল সালাম ভাই, শুরু করেন, কোথা থেকে শুরু করবেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের এই ছোট ভাই বোনদের জন্য আমরা প্রথমত বলতে চাই যে এসএসসি পরীক্ষাটা যেমনই তোমরা দাও, তোমরা আল্লাহর কাছে আশাবাদী থাকবা, দোয়া করবা যেন তোমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাও। তো এরপরে এসএসসিটাই তোমার যে সবকিছু এমনটা মনে করার কোনো সুযোগ নাই। এটা প্রথম ধাপ, তোমার জীবনের এটা একটা প্রথম ধাপ। সুতরাং তুমি মাত্র যাত্রা শুরু করছো, একটা দরজা দিয়ে তুমি প্রবেশ করছো, এখন তুমি একটা রাজ্যে, একটা মনে করো যে তুমি একটা রাজ্যের মধ্যে ঢুকে গেছো। তোমার ভবিষ্যৎ ক্যারিয়ার কিরকম হবে, এইটা তোমাকে এই এসএসসি পরবর্তী সময়ে তোমাকে এটা সিদ্ধান্ত নিতে হবে। এসএসসি হোক, দাখিল হোক, যারা তোমরা আসো, তোমাদের এই পরীক্ষার পরেই তোমাদেরকে, তোমরা ধরো এর আগে কিন্তু তোমরা ছোট ছিলা, তখন এতটা তোমার মানে তোমার ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে তুমি এতটা সিদ্ধান্ত নিতে তুমি মানে তুমি মেচিউর ছিলে না। বাট এখন এসএসসি একটা পরীক্ষা দেওয়ার পরে তোমার কিন্তু মধ্যে একটা বয়সেরও মেচুরিটি আসছে মোটামুটি। তো সুতরাং তুমি এখন প্রপার ভাবে তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবা। এতদিন তোমার বাবা মা তোমাকে যেভাবে হয়তো বা চালাইছে, বুঝাইছে যে তুমি এভাবে করে যাবা, ওইটা অবশ্যই ওইটাকে তুমি মানে গ্রহণ করবা, কিন্তু এখন তুমি নিজেকেও, নিজের যেহেতু একটা বুদ্ধিমত্তা আছে, এখন তুমি তোমার বাবা মার পরামর্শ এবং তোমার চিন্তাধারা, তোমার কোনটা ইন্টারেস্ট, এইগুলো দিয়ে তুমি একটা কাস্টমাইজ একটা তোমার কেরিয়ার প্ল্যান দাঁড় করাবা। তো আমরা এই জায়গাটাতে আমরা কথা বলতেছি যে তুমি তোমার যে পরীক্ষার পরে যে 3 মাস সময়টা পাবা, আনুমানিক 2.5-3 মাস একটা সময় পাবা, শুধু 3 মাসেই না, এরপরে ইন্টার ভর্তি হওয়া পর্যন্ত এবং ইন্টারের ক্লাস শুরু হওয়া পর্যন্ত একটা বিশাল সময় একটা পাওয়া যায় অন্ততপক্ষে। সেটা 6-7 মাসের একটা ব্যাপার থাকে। তো এই এই সময়টা তুমি যে কাজটা করতে পারো, যে তোমার ধরো আহ, তুমি যদি জেনারেল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো, তাহলে তোমার প্রথমত তোমার ধর্মীয় জ্ঞানটা, তুমি কোরআন যদি পড়তে না পারো, তুমি এখানে কোরআন পড়া শিখতে পারো। একটু ধর্মীয় লেখাপড়া তুমি করতে পারো। ধরো এতদিন তুমি পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলে, সুতরাং তুমি ইসলামিক লেখাপড়াটা করতে পারো না, এই সময়টা তুমি একটু ইসলামিক লেখাপড়াগুলো তুমি গুছাই নিতে পারো। কারণ একজন আদর্শ মানুষ যদি তুমি হইতে পারো, তাহলে তুমি একজন আদর্শ ছাত্র হবা এবং তোমার আল্লাহর রহমতে তুমি তোমার ভবিষ্যৎটা অনেক মানে বিনা বিড়ম্বনা, অনেক বিড়ম্বনা থেকে তুমি সেফে তুমি আগাতে পারবা। তো এই জন্য কোরআন পড়া শিখতে পারো এবং ভালো ভালো লেকচার, মানে ভালো ভালো আলেমদের লেকচার শুনে কিছু জ্ঞান আহরণ করতে পারো। এটা ধরো, এটা তুমি 24 ঘন্টাই কাজ করবে না, তুমি এটা 1-2 ঘন্টা করলা, তোমার এই সময়টাকে তুমি একটা রুটিন তৈরি করে ফেলবে। রুটিন তৈরি করে তোমার ধর্মীয় জ্ঞানের জন্য তুমি 2 ঘন্টা বরাদ্দ রাখো। 1 ঘন্টা কোরআন পড়ো, 1 ঘন্টা ইসলামিক বই পড়ো, লেকচার শোনো, এরকম করে তুমি একটা সাজাও। এরপরে তোমার একটা প্রত্যেকটা স্টুডেন্টের, বর্তমান সময়ে প্রত্যেকটা স্টুডেন্টের এই প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। তো সুতরাং তুই এখন এআই এর যুগ, এই যে চীনে এআই, এআই প্রযুক্তি এবং এরকম মৌলিক কিছু কোডিং, এগুলো কিন্তু ওদেরকে শেখানোর জন্য এখন এই যে এই বছর থেকে হয়তোবা ওরা এটা করবে, ওদের যে সেশন আছে সেই সেশনে ওরা এটা ইনক্লুড করবে। বলছে যে শরৎকাল থেকে ওরা শুরু করবে। তো এরকম
তো এটা আমাদের দেশেও আসতে হবে। আমাদের সরকার হয়তো পাঠ্যপুস্তকে এই জিনিসটা কবে আনবে, আমরা কি সেজন্য ওয়েট করব? সরকারের জন্য কি আমি আমার কেরিয়ারটাকে বিসর্জন দিব? এটা হতে পারে না। আমার কেরিয়ার আমার, সুতরাং সরকার কি করলো না করলো সেইটার দিকে আমরা তাকায় থাকবো। আমাদের পাঠ্যসূচিতে না থাকবে না বিধায় কি আমি আমার কেরিয়ারকে নষ্ট করব? আমি যোগ্যতা অর্জন করব না? এই জন্য এখানে তোমাদের এই সময়টাকে তুমি কম্পিউটারের যে বেসিক যে জ্ঞানগুলো আছে এগুলো তুমি অর্জন করো, প্লাস এই সময়টাতে তুমি কিছু এরকম প্রোগ্রামিং বলো, তোমার যেটা ভালো লাগে, প্রোগ্রামিং, এআই, এই জিনিসগুলো কিন্তু সবাইকেই ভালো লাগে। সুতরাং এই জিনিসগুলো তুমি এই 5-7 যে মাস আছে এই সময়টার মধ্যে তুমি এই জিনিসগুলো কাভার করে নাও। অনলাইনে এখন অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আছে যেগুলো ফেসবুকের মধ্যে আমরা দেখি অ্যাড আসে। তো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ওদের মাধ্যমে আমরা এই আমাদের যে কেরিয়ারের স্কিলগুলো অর্জন করা দরকার, বেসিক স্কিলগুলো, এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে নিতে পারবো। তা তুমি এই জিনিসটাকে, এটা হচ্ছে গিয়ে সবার জন্য, যত আমরা স্টুডেন্ট আছি, আমরা যত এসএসসি এবং দাখিল লেভেলের আমরা স্টুডেন্ট আছি, সবার জন্য এই কথা যে ধর্মীয় জ্ঞানটা তো এই সময়টাতে খুব অর্জন করতে হবে, প্লাস প্রযুক্তিগত যে জ্ঞানটা আমার নাই সেই জিনিসটা আমাকে অর্জন করতে হবে। এটা সবার জন্য মানে একটা কমন বিষয়। দেন আমরা আরেকটা যে পরিকল্পনা করব সেটা হচ্ছে যে আমি আমার কোন সাইডটা আমার ভালো লাগে, আমার কি কারিগরি সাইড ভালো লাগে না আমি জেনারেল সাইড আমার ভালো লাগে, যে আমি ইন্টার তারপরে ভার্সিটি এই লাইনটা আমার ভালো লাগে, না আমি একটা শর্টকাট রাস্তায় যাব। এখানে কিন্তু কয়েকটা ডিসিশন নেওয়ার জন্য কয়েকটা কিন্তু কি পয়েন্ট আছে। আমার পরিবার আমাকে কতটুকু সাপোর্ট দিবে, আমার পরিবারে কতটুকু সক্ষমতা আছে আমাকে সেই মনে করো যে ইন্টার পাস করার পরেই এরপর থেকেও আরো 10 বছর, যদি 18 বছর যদি একটা স্টুডেন্ট যদি 16-17 বছর বয়সে যদি সে যদি এসএসসি দেয়, আরো 10 বছর ধরে রাখতে হবে, যে তাহলে 26, 27, 28 বছর, কেন 30 বছর পর্যন্ত একজন স্টুডেন্টের এই ফর্মাল যে লেখাপড়া আছে এই ফর্মাল লেখাপড়া তাকে প্রতিষ্ঠিত হতে 30 বছর তার সময় প্রয়োজন আছে সরকারি একটা চাকরি পেতে গেলে। কারণ হচ্ছে যে যখন একটা স্টুডেন্ট ইন্টার পাস করবে, ভার্সিটি পড়বে, তার মানেই হচ্ছে তাকে সরকারি চাকরির দিকে তাকে আগাতে হবে। তাহলে এরকম যদি হয়, তাহলে তার যদি 16-17 বছর বয়সে যদি সে এসএসসি দেয়, তাহলে এই যে এখনো 10 আর 3 13 বছর তার বাবা মার সাপোর্ট কিন্তু লাগবে। এই জিনিসটা ভেবে নিতে হবে আগে তোমাদেরকে। তো এই দীর্ঘ পথ চলায় যদি তোমার পরিবারের প্রেশার হয়ে যায়, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে শর্টকাট ভাবে তোমাকে কারিগরি লাইনে আগাতে হবে। এখন এই যে চীন এত উন্নত কি জন্য? চীন উন্নত এই কারিগরি বিদ্যা দিয়ে। তারা কিন্তু ওই অনার্স মাস্টার্স করে কিন্তু তারা এই আজকে এই উন্নত চীন হয়নি। তা সুতরাং আমাদেরকেও ভাবতে হবে আমরা সরকারি চাকরি করার যে একটা প্রবণতা, এখান থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, যারা কারিগরি লেখাপড়া করতেছে তারা সরকারি চাকরি করতেছে না, তারাও তো করতেছে অবশ্যই। তো সুতরাং তোমার যদি ভাগ্যে যদি তোমার যদি সরকারি চাকরি থাকে, তুমি যদি এটা যোগ্য হয়ে থাকো, এটা তুমি এমনিও পাবা। কারিগরি লেখাপড়া করার কারণে যে পাবা না এমনটা কোনো কথা নাই। তো সুতরাং তুমি কারিগরি লাইনটাকে আমি বলবো যে একজন স্টুডেন্ট সে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে অবশ্যই সে যেন কারিগরি লাইনে আগায়। আর যদি অত্যন্ত প্রখর মেধাবী হয়, পরিবারের সাপোর্টের ব্যাপার যদি থাকে, তাহলে তুমি ইন্টারে তুমি যেতে পারো, ইন্টার দিয়ে তুমি ভার্সিটি লাইনে আগাতে পারো। এটা হচ্ছে গিয়ে মানে একটা প্রথমত কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ বলেন। আপনার দ্বিতীয় পার্টের আগে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো কিছু এর সাথে কিছু অ্যাড করতে চাই। আসলে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আহ, এখনকার জেনারেশন, জেনজি জেনারেশন কিন্তু অনেক আপডেট। আমরা হয়তো এতটা বুঝতাম না, এরা কিন্তু দুনিয়া সম্পর্কে অনেক কিছু বোঝে। এখনকার কেরিয়ার বা আয়ের উৎস অনেক ইজি। হ্যাঁ, তো আমার আপনার টপিকগুলোর সাথে আমি কিছু টপিক অ্যাড করি, যেমন আসলে নিজেকে জানা, নিজের আগ্রহকে নির্ধারণ করা। এটা এটা তাদের খুবই ইম্পর্টেন্ট। নিজেকে জানা তার মানে নিজের স্বপ্ন, নিজের আগ্রহ, নিজের দুর্বলতা, এগুলাকে ফাইন্ড আউট করা কঠিন করলে কঠিন হচ্ছে, কিন্তু কথাগুলো কিন্তু সত্যি। কারণ এসএসসি পরীক্ষার পরে আসলে নিজেকে জানতে হবে, আসলে আমি কে, আমি আগামী 5 বছর, আমার 10 বছর পরে কোথায় দেখতে চাই। নিজের ওই যে লক্ষ্য, এইম অফ লাইফ বলে বা এম লাইফ বলে বা যেটাই বলে, বা জীবনের লক্ষ্য বলে,
নিজের লক্ষ্য কি, নিজের নির্ধারিত জায়গাটা কোথায়, আগ্রহটা কি, এটা ফাইন্ড আউট করা ইম্পর্টেন্ট। এটা পরিবারের সাথে সমন্বয় করে করতে পারে, বা নিজের ভাবনা থেকে করতে পারে, নিজের একটা ভাবনা তৈরি করা যে আমি এখন এসএসসি পাস করতেছি, আগামী 5 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই। তো এই যে একটা হলো আমার কোটেশন, সেটা হলো নিজেকে জানুন এবং আগ্রহ এবং নিজের ভালো মন্দর একটা নির্ধারণ করুন। তারপর ভবিষ্যৎ শিক্ষা প্রস্তুতি করার জন্য আপনি যে সুন্দর করে বললেন, এটাও খুবই ইম্পর্টেন্ট যে ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক করবেন, বিজ্ঞান নিবেন না মানবিক নিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি সুন্দর করে বলছেন। আপনি আরো সুন্দর করে বলছেন যে ডিজিটাল স্কিল বা প্রযুক্তি শিক্ষা লাভ চায় না, এত উন্নত হচ্ছে প্রযুক্তি নির্ভর। এখনকার যুগ কিন্তু এটা না যে আমি অনার্স শেষ করব তারপরে জবে ঢুকবো। এখনকার জেনারেশন, জেনজি জেনারেশন বা এখনকার যে যুগ, সেই এই ডিজিটাল এই প্ল্যাটফর্ম ইউজ করে আপনি কিন্তু এমন না যে আপনি শুধু ইন্টার পড়বেন, অনার্স করবেন, তারপরে চাকরির জন্য ইয়ে করবেন। এখন থেকে কিন্তু এটা পার্ট টাইম বা স্টুডেন্টদের পার্ট টাইম একটা স্কিল ডেভেলপ করে কাজকর্ম শুরু করা যায় পড়াশোনার পাশাপাশি। বা এটা পড়াশোনা চাকরি না করি আমি, কিন্তু নিজের মেধাকে ডেভেলপ করার জন্য যে আপনি যে বললেন ডিজিটাল স্কিল গুলো ডেভেলপ করা, প্রযুক্তি শিখা, অথবা গ্রাফিক ডিজাইন শিখে রাখা, ভিডিও এডিটিং শিখে রাখা, কোডিং শিখা, HTML CSS এগুলো শিখা, ডিজিটাল মার্কেটিং শিখা, যেগুলো কিন্তু তাকে কিন্তু ওই অনার্স মাস্টার্স করে সরকারি চাকরির জন্য ওয়েট করতে হবে না। দেখা যাবে অনেক ছাত্র এসএসসির পরে এই স্কিল গুলা শিখার কারণে সে কিন্তু অলরেডি হয়তো কর্মমুখী হয়ে গেছে। তাকে বসে থাকতে হবে না যে পাশ করে, এখনকার এই যুগ নাই যে পাশ করবে, অনার্স মাস্টার্স পাশ করবে, তারপরে গিয়ে সে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা দিয়ে ঘুষ নিয়ে চাকরি করবে। এই যুগ কিন্তু এখন নাই। এখনকার বিসিএস ক্যাডার থেকেও এসএসসি ইন্টার পাস ছেলেরা এর চেয়ে বেশি ইনকাম করে। এটা কিন্তু এই যুগ। এই যুগে কিন্তু জেনজিদের জন্য আরো সুযোগ যে বিসিএস ইন্টার অনার্স পাস করে মাস্টার্স করে বিসিএস ক্যাডার হবা তুমি, ওই বিসিএস যাবা বা এখনকার ইন্টার পাস ছেলেরা এর চেয়ে বেশি ইনকাম করে। সুতরাং আপনারা কেন বসে থাকবেন? যে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই তার কাছে একটা স্মার্টফোন আছে, অবশ্যই তার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তাই ইউজ ইট। আপনি এটা ব্যবহার করেন। আমরা সেকেন্ড আরো কিছু পার্ট বলবো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, এগুলা আব্দুল সালাম ভাইয়ের সাথে আমি অ্যাড করতেছি। তারপর আব্দুল সালাম ভাই খুব সুন্দর সুন্দর কথা বলছে ধর্মীয় বা চিন্তাশীল কিছু বই পড়া, ধর্মীয় বইয়ের পাশাপাশি যেটা মেধাবী বিকাশ, বিজ্ঞান, জীবনী, সামাজিক ভাবনা নিয়ে কিছু বই পড়া, যেগুলো তাকে মেধা বিকাশে আরো সহযোগিতা করবে। আমি 5 নম্বর একটা টপিক বলতে চাই, খুবই ইম্পর্টেন্ট, স্পোকেন ইংলিশ ও কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। এটা খুবই ইম্পর্টেন্ট, স্পোকেন ইংলিশ শিখা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি যে লাইনেই পড়েন আপনার লাগবে ইন্টারন্যাশনালি চলতে গেলে। এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরাও করাই। বলতে কি 3 মাস থেকে 7 মাসের মতো সময় পাবে, এখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও শিখতে পারে। ভাই আমি এসএসসির পরে আমার লাইফেরই বলি, আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস আসে নাই শুধু ইংলিশের কারণে। পরীক্ষা অনেক খারাপ হয়েছে, এমন এত খারাপ স্টুডেন্ট না যে খারাপ হওয়ার কথা, কিন্তু আমি এ প্লাস পাই নাই, পাই নাই। তাহলে বুঝতে পারছেন কি ভাই, আমি ইংলিশে রেজাল্ট সবগুলো এ প্লাস, সব এ প্লাস, কিন্তু ইংলিশে আমার এত খারাপ আসছে যে এটার জন্য প্লাস আসেনি, মানে গোল্ডেন আসে না আর কি। তো আমি নিজে এসএসসি পরীক্ষার পরে 3 মাস কোর্সে ভর্তি হই। ওইখানে একটা ওয়ান্ডারফুল স্পোকেন ইংলিশ সেন্টার ছিল, ওখানে টুয়েলভ ছেলেরাও ইংলিশে কথা কয়। তো ইংলিশ, এই যে স্পোকেন ইংলিশের কোর্স করছি 3 মাস, ইন্টারে ক্লাস ভর্তি হয়ে গেছি, ক্লাস জয়েন করছি 1 মাস পরে, কিন্তু ওই স্পোকেন ইংলিশ শিখছি, বাকিটা মোটামুটি আল্লাহ দিলে পারি। এইচএসসি তে গোল্ডেন এ প্লাস আসছে। তো ওই যা এখন ক্লায়েন্ট ডিলিং করি বা কোনো কিছু করি ভাই, ওই শিক্ষা, ওই 3 মাসের শিক্ষা দিয়ে এখনো আমরা চলতেছি, তাই না? এটা কিন্তু লাইফের ঘটনা বলতেছি। হ্যাঁ, ওই এটা দিয়ে কিন্তু চলতেছি। তাহলে আপনি চিন্তা করেন
যে কোথায় গিয়ে হিট করছে। ওই এসএসসির পরের ওই 3 মাসের স্পোকেন ইংলিশ কোর্সের বদলতে কিন্তু এখন ক্লায়েন্ট ডিলিং করতেছে, ক্লায়েন্টের সাথে মিটিং করতেছে। এটা আপনার এটা যেমন ক্যারিয়ারে আহামরি হেল্প করবে, এটা কিন্তু লাইফ টাইম হেল্প করবে, লাইফ টাইম। তাহলে আপনি কেন করবেন না? আপনি যেখানে থাকেন গ্রামে গঞ্জে, অ্যান্ড্রয়েড আছে, অনলাইনে শিখতে পারেন, অফলাইনে শিখতে পারেন। অফলাইনে অনেক ইনস্টিটিউট আছে, অনলাইনে অনেক ইনস্টিটিউট আছে। সময় দেন। এখন ছোট ছোট বাচ্চারা ইংলিশে কথা বলে, ঢাকা শহরের ছেলেরাই কি ছোট ছোট কথা বলবে? আপনার এখন গ্রামে গঞ্জে ওই যে কত ছেলেরা ইংলিশে কথা বলে। একজন ছেলে কি নাম, এবং এখন কিন্তু গ্রামে আপনার অনেক ইয়ে আছে, অনেক প্রতিষ্ঠান আছে ফেসবুকে যে এখন অ্যাডগুলো আসে, এভাবেও অনেক অনলাইনেও বেশি ইংলিশ শিখতে পারবে। অনেক সুযোগ সুবিধা এখন আছে, যেটা আমাদের সময় ছিল না। আমাদের সময় অনেক এগুলো রিসোর্স এত না, অনেক ছিল না। অনেক রিসোর্স আছে, মোবাইলে বসেই শিখতে পারতেছেন। স্কিল ডেভেলপ করেন। পাশাপাশি তো আপনার আব্দুল সালাম ভাই ফার্স্টেই বলছেন, ধর্মীয় দিক থেকে আপনি আপনার ধর্মীয় শিক্ষা, কোরআন হাদিস শিক্ষা এগুলাও মাস্ট দরকার, কিন্তু লাইফের জন্য এগুলা দরকার আছে। ঠিক আছে, তারপর আপনার স্বাস্থ্য সচেতনতা এবং হতে দেখা হবে। গেছে যে এসএসসি তে আপনার 3 পয়েন্ট মনে করেন এ মাইনাস পাইছে, এ মাইনাস পাইছে বা বি পাইছে, এরকম স্টুডেন্টও কিন্তু মানে পরবর্তী জীবনে কিন্তু উঠে গেছে, শুধুমাত্র তাদের যে একটা এই যে এখানে খারাপ স্কিল করছে, এসএসসি তে খারাপ করছে, এইটাকে তারা একটা জেদ হিসাবে নিচ্ছে যে না আমাকে ভালো কিছু করতে হবে। এবং সে পরবর্তীতে দেখা গেছে যে সে ইন্টারে ভালো রেজাল্ট করছে, ঢাকা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে চান্স হয়তো পাইছে, আর এখন হয়তো বা পয়েন্টটা এখন অনেক বেশি, এখন হয়তো পারবে না আবেদন করতে, কিন্তু আগের আগের ক্ষেত্রে তো এগুলো ছিল। তো দেখা গেছে যে সে বিসিএস ক্যাডার পর্যন্ত হয়ে গেছে। তো এরকম খারাপ হ্যাঁ, রেজাল্ট থাকলেই তো সে আগাবে না, এমন কোনো কথা নাই। তো হাল ছেড়ে দেওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, চেষ্টা অব্যাহত রাখলে মানুষ উঠে যায় ইনশাল্লাহ। তো এই জন্য তুমি তোমার রেজাল্ট যেটাই হোক না কেন এসএসসি লেভেলে, তুমি এই 5-6 মাস সময়টা ইন্টারের ধরো ইন্টার বা তোমার পরবর্তী ডিপ্লোমায় বলো অথবা ইন্টার বলো, এই যে ক্লাসটা শুরু হওয়ার পর্যন্ত যে সময়টা, এখানে তুমি 3টা কাজ করবে। একটা ধর্মীয় লেখাপড়া করবা, একটা হচ্ছে আইটি নিয়ে তুমি একটা বেশ ভালো দক্ষতা অর্জন করার চেষ্টা করবা, আর একটা হচ্ছে ইংলিশ স্পোকেন বা ইংলিশ শেখার যে একটা স্কিল। ব্যাপার আছে, এটা যে কোনো প্রতিষ্ঠান থেকে এই জিনিসগুলো তোমরা এই 3টা মানে সাবজেক্ট তোমার জন্য রাখবা। এটা যে স্টুডেন্টে হোক, সব স্টুডেন্টের ক্ষেত্রে এই 3টা বিষয় মানে অবশ্যই তোমরা রাখবা। এরপরে দেন আমি যেটা বলি যে তোমরা যেটা মানে আমি যেটা মানুষকে পরামর্শ দিই, আমার যারা পরিচিত আছে, আত্মীয় স্বজন ছোট যারা আছে, তাদেরকে আমি বলি যে তুমি অবশ্যই কারিগরি লাইনে চলে যাবা। তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই পলিটেকনিক যে কলেজগুলো আছে এগুলাতে তুমি চেষ্টা করবা, যে এখানে যদি তোমার সাবজেক্ট আসে অবশ্যই তুমি পলিটেকনিকে যাও। আর যদি পলিটেকনিকে না আসে সেক্ষেত্রে তখন তো কি করার, তখন হয়তো বা বাধ্য হয়ে ইন্টার লেভেলে চলে যেতে হবে। তো আমার প্রথম যেটা আমি পরামর্শ দিব সেটা হচ্ছে যে তোমরা ইন্টারকে অ্যাভয়েড করে তোমরা পলিটেকনিকে যাও। আর যে ছাত্ররা হয়তো বা খুবই মেধাবী এবং পারিবারিক সাপোর্টটা তোমরা পাবা, তারা যেতে পারো ইন্টার লেভেলে যেতে পারো, এবং ইন্টার লেভেল থেকে ভার্সিটিতে তো যেতে পারবা, ভার্সিটি লাইন আছে। তো এই জিনিসটা হচ্ছে যে তোমার আহ এই 6-7 যে মাস, এই 6-7টা মাসকে তুমি যদি প্রপার যদি ব্যবহার করতে পারো, তাহলে এই যারা ইন্টার লেভেলে যাবে তাদের কিন্তু এই জিনিসটা খুব সাপোর্ট দিবে, খুব তাদের জন্য এটা খুব ফেভার হবে। আর যারা আর্টসের স্টুডেন্ট আছো, কমার্সের স্টুডেন্ট আছো, তাদের তো ধরো পলিটেকনিক, তারা তো আর তাদের তো আর পলিটেকনিকে তারা অ্যাডমিশন নিতে পারবে না। তো তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের এই যে আইটি যে সেক্টরটা, এইটাকে তোমরা একটা দ্বিতীয় তোমাদের একটা অবলম্বন হিসেবে নিবা। যে আইটিতে তো এক্সপার্ট একজন আইটি প্রোগ্রামার যে ওয়েবসাইট হয়তো বিল্ড আপ করতেছে, তারপরে আর হয়তো বা বিভিন্ন কোডিং যারা কাজ করতেছে, এগুলো যে একবারে সায়েন্সের স্টুডেন্ট বা আইটি থেকে আইসিটি বিষয়ে তারা মানে বিএসসি করা এরকম না। এখানে আর্টসের স্টুডেন্ট আছে, কমার্সের স্টুডেন্ট আছে, এরাও এই জিনিসগুলো কম্পিউটারের উপরে দক্ষতা অর্জন মানে করার সুযোগ আছে, এবং এরা এই লাইনে কেরিয়ার গড়তেছে আমরা যাদেরকে দেখতে পাই। তো এই দিক থেকে তোমরা যারা আর্টসে আসো এবং কমার্সে আসো, তোমরা অবশ্যই তোমাদের এই যে ইন্টারমিডিয়েট লেখাপড়ার পাশাপাশি তোমরা এই আইটিটাকে অবলম্বন মানে তোমাদের মূল একটা অবলম্বন হিসেবে নিবা। লেখাপড়ার পাশাপাশি তোমরা এইটা তোমাদের মূল ফোকাস থাকবে, যে এইটাকে নিয়ে কিভাবে তোমরা কেরিয়ারে আগাতে পারো। আর দেন তুমি যদি কেরিয়ার তোমার যদি আইটির একটা তোমার যদি সাপোর্ট থাকে, তাহলে কিন্তু তুমি এই যে 30 বছর পর্যন্ত যে তোমার একটা লং যে একটা
জার্নি আছে, এই জার্নিটা কিন্তু তুমি খুব সহজে স্মুথলি তুমি এটা পার করতে পারবা। না হলে পারিবারিক সাপোর্ট নিয়ে যদি তুমি এই লং জার্নি করতে যাও 30 বছর পর্যন্ত, এটা তোমার জন্য অনেক বড় একটা মানে একটা বিড়ম্বনার মধ্যে পড়বা, যেটা তুমি দেখা যাবে যে তোমার জীবনটা তোমার কাছে দুর্বিষহ মনে হবে। কখনো কখনো তুমি হতাশায় ভুগবা যে পরিবার থেকে হয়তো বা অনেক সময় কথা শুনতে হবে যে তুমি প্রাইভেট পড়াও, নিজে কিছু ইনকাম করার চেষ্টা করো, এরকম কথাবার্তা বলবে, যেটা হয়তো বা তোমার কাছে খারাপ লাগতে পারে যে আমি সাপোর্ট পাচ্ছি না বাসা থেকে, আমাকে আর্থিক আমার নিজেকেই একটা উৎস বের করার কথা বলা হচ্ছে এবং আমাকে এইটা করতে হচ্ছে। তো এটা তোমার জন্য প্রেশার হবে। তুমি প্রাইভেট না পড়ায় তুমি যদি আইটি নিয়ে তুমি যদি কাজ করতে পারো, তো তোমার এটা একটা তুমি এইটা তোমার জন্য একটা মানে মূল একটা ইনকাম তোমার হতে পারে, মূল একটা কেরিয়ারও হতে পারে। তুমি যদি চাও এটা মূল কেরিয়ার তোমার হতে পারে। আবার দেন তুমি লেখাপড়া করলে তোমার গ্রাজুয়েশন যদি থাকে, তুমি তো চাকরি লাইনে যেতেই পারবা। তো এইভাবে করে তোমার যদি কেরিয়ারটাকে যদি সাজাও, এটা এই সিদ্ধান্তটা তোমাকে এসএসসির পরেই নিতে হবে। তুমি এসএসসি তে যদি এই 7 মাস 5 থেকে 7 মাস সময়টাকে যদি তুমি কাজে লাগাও, দেন যারা সায়েন্সের আছো তোমরা ভকেশনালকে তোমরা মানে পলিটেকনিকটাকে তোমরা বেশি গুরুত্ব দাও, ফোকাস করো। আর যারা আর্টসের এবং কমার্সের স্টুডেন্ট আছো তারা তোমরা এই আইটিটাকে অবলম্বন হিসেবে নাও। তোমাদের ছাত্র জীবনটাতে অন্তপক্ষে তোমরা প্রাইভেট পড়ানোর যে পেশার থাকে এগুলোতে না গিয়ে তোমরা আইটিটাকে তোমরা তোমাদের পেশা হিসেবে নাও। তাহলে তোমাদের আর লেখাপড়ার একটা সাপোর্ট পাচ্ছ। দেন তোমার সার্টিফিকেট আসলে তখন তুমি আবার সরকারি চাকরির জন্য চেষ্টাটা যদি তুমি করতে চাও করতে পারবা, বিসিএস দিতে পারবা বা অন্য কোনো চাকরিতে যেতে পারবা। এইভাবে করে তোমাদের কেরিয়ারটা সাজাতে হবে ইনশাআল্লাহ। সালাম ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। 3টা জিনিস স্টুডেন্টদের জন্য ভাগ করে দিচ্ছেন। 3টা মাস্ট করা উচিত, মাস্ট করা উচিত। আইটিতে যদি কিছু না শিখে অন্তত বেসিক কম্পিউটার অপারেশন শেখা উচিত। এটা শেখা উচিত, কম্পালসারি হওয়া উচিত যে কম্পিউটার। বর্তমান যুগে বুঝছেন কাসার ভাই, বর্তমান যুগে শুধু ওই কম্পিউটারের যে বেসিক প্রোগ্রাম মানে বেসিক যে ওই ফাংশন গুলো শিখে আসলে এটা যথেষ্ট হয় না। এটা আমাদের সময় হয়তো বা এখন তাকে এটা অবশ্যই অনেকেই পারে না। একটা পেশা, একটা ফ্রিল্যান্সিং পেশার যে দক্ষতাগুলো স্কিল গুলো অর্জন করার দরকার, এই দিকে আগাতে হবে। এখনই হয়তো না ফ্রিল্যান্সিং না করতে পারে না, আবার করতে পারবে না এমন কোনো ভাই, কথা নয়। এই যে ইন্টার মানে আপনার 5, 6, 7 এর ছেলে এই যে করোনার সময় তারা নিজেরাই কম্পিউটারে সেই সময় বাইরে বের হইতে পারে নাই, কম্পিউটার ঘাটাঘাটি করে করে নিজে নিজেই হয়তো বা এমন কম্পিউটারে মানে আইটির উপরে তার দক্ষতা অর্জন হয়েছে যে সে ফ্রিল্যান্সিং করে এরকম একটা ছোট বাচ্চা যে ক্লাস 5-এ পড়ে 6-এ পড়ে এরকম নিউজ হয়ে গেছে যে তারা দেখা যাচ্ছে মাসে লাখ টাকা ইনকাম করতেছে। এই জন্য এটা এখনকার যুগোপযোগী হিসাবে অবশ্যই তাকে শুধু ওই কম্পিউটারে বেসিক নলেজ নিলে হবে না, তাকে অবশ্যই একটা প্রফেশনাল যে একটা স্কিল সেটা তাকে নিতেই হবে। এটার কোনো মানে এখানে স্যাক্রিফাইস করা যাবে না, এই কাজটা তাকে করতে হবে, প্রত্যেককেই করতে হবে। এটা খুব ভালো কথা বলছেন, এটা দরকার। এখনকার জেনারেশন অনুযায়ী এটা দরকার। একটা গুরুত্বপূর্ণ আমি এটা বলতে, সেটা হলো তাদের স্কিল ডেভেলপ, কমিউনিকেশন ডেভেলপের জন্য, তাদের মেধা বিকাশের জন্য, বহিরাগত মানুষের সাথে মেলামেশা করার জন্য, মানে বাসায় একঘেয়েমি না থেকে তারা কিন্তু স্থানীয় কোনো এনজিও, স্বেচ্ছাসেবক, লাইব্রেরি, যুব সংগঠন, সামাজিক দক্ষতার জন্য এগুলোতেও জয়েন করতে পারে। সামাজিক কোনো স্বেচ্ছাসেবক বা সামাজিক সমাজসেবামূলক কাজগুলোতে নিজেকে সম্পৃক্ত করতে স্বেচ্ছাসেবকমূলক, সমাজ উন্নয়নমূলক এনজিও যেটাকে বলে, মানে নন প্রফিট অর্গানাইজেশন যেগুলা, এগুলাতে কিন্তু জয়েন করতে পারে। ব্লাড গ্রুপ, হ্যাঁ, এগুলাতে কানেক্ট হতে পারে। তো আমি আরেকটা বলি যে এই যে সৃজনশীল গ্রুপটাতে তোমরা যারা যারা চাচ্ছ যে এসএসসি পরীক্ষার পরে পড়াশোনা করব, পড়াশোনা তো অবশ্যই করতে হবে। এটা ভুলেও করা যাবে না যে আমি এসএসসি করলাম, আমি আমি একজন ফ্রিল্যান্সার হয়ে গেলাম, আমি পড়াশোনা বাদ দিয়ে দিলাম। এটা করা যাবে না। ফ্রিল্যান্সিং ইনকাম শুরু করতে হবে, পাশাপাশি পড়াশোনা কন্টিনিউ করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলা দরকার যে ফ্রিল্যান্সিং কে কিন্তু কখনো মূল পেশা হিসেবে নেওয়া যাবে না। এটা হচ্ছে সেকেন্ড একটা ইনকাম সোর্স হতে পারে, এটা সেকেন্ড ইনকাম সোর্স হিসেবে রাখতে হবে। মূল পেশা কিন্তু অবশ্যই তাকে তার একটা মানে যেটার উপর সে ভরসা রাখতে পারে, যেটা তার মূল অবলম্বন, এরকম একটা তাকে অবশ্যই বেছে নিতে হবে, তাই যেটা তার আয়ত্তের মধ্যে থাকবে, হাতের নাগালে থাকবে। আমি একটু বলি এটার সাথে, ফ্রিল্যান্সিং যদি সে সাপোজ ওয়েব ডিজাইনিং এ ফ্রিল্যান্সিং শুরু করলো, বা গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এ সে ইন্টার থেকে ফ্রিল্যান্সিং শুরু করলো,
এটা কিন্তু সে পার্ট টাইম নিচ্ছে, সে পড়াশোনা করতেছে ফুল টাইম। কিন্তু চিন্তা করেন সে ইন্টার অনার্স মাস্টার্স করতে করতে সে একটা উদ্যোক্তা হয়ে যাবে, উদ্যোক্তা হয়ে যাবে। তারপর তার কোনো জব খুঁজতে হবে না, তখন এটাই তার মূল পেশা হয়ে যাবে। কিন্তু যারা ওইটাকে ওই মূল পেশা একদিনে হয় না, একজন ফ্রিল্যান্সিং শুরু করলে মূল পেশা একদিনে হয় না, পসিবলও না। মূল পেশা ফার্স্টে নেওয়া হয় একটা আমার একটা পার্ট টাইম হিসেবে, পরবর্তীতে এটা যতজন মূল আপনার পেশা ফ্রিল্যান্সিং করে সবাই কি আপনার উদ্যোক্তা হইতে পারে? ধরেন আপনি হয়তো বা হইছেন উদ্যোক্তা, না। কিন্তু সবাই কিন্তু বা উদ্যোক্তা হয়তো হইতে পারে না। প্রত্যেক ফ্রিল্যান্সার, হ্যাঁ এটাই তো, যে ওই পর্যায়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করার সাথে সাথে সে উদ্যোক্তা থেকে তার ফ্রিল্যান্সিংটাকে একটা ইন্ডাস্ট্রি বানাইতে পারলো না, সে ছেড়ে দিবে, সে চাকরি করবে। সবাই যে ফ্রিল্যান্সিং করবে দুনিয়াতে এটা এমন না কিন্তু। হ্যাঁ, আপনি ফিলিপাইনের মতো দেশ, বাংলাদেশ পাশে, বাংলাদেশ থেকে গরিব, ফিলিপাইনের মতো দেশ ঘরে ঘরে ফ্রিল্যান্সার। আমাদের স্যার একটা বলছো, এটা কবের কাহিনী বলি আপনারে। 15-16 সালে আমাদের এক স্যার ছিল আইটির কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। উনি ফিলিপাইন গেছিল, ফিলিপাইন আইটির লোক, আইসিটি ডিভিশনের সাথে কাজ করছে। উনি এসে বলতেছে আমরা ওইখানে কিছু কারখানা আছে, শ্রমিক যেমন গাজীপুর ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি গুলাতে ওয়ার্কার খুঁজে পায় না ফিলিপাইনে। সার্কুলার দেয় যে ইন্টারভিউতে আসো, তোমাদের মোবাইল তখনকার আমলে ব্ল্যাকবেরি বা অন্য মোবাইল ছিল, ওগুলা গিফট করতো। ইন্টারভিউতে আসলে মোবাইল গিফট, ইন্টারভিউতে আসলে এই ফোন গিফট, মানে ইন্টারভিউতে মানুষ আসতো না। তো চিন্তা করেন ওরা 15-16 সালেও ইন্টারভিউতে আসতো, তারা ফ্রিল্যান্সিং বাসায় করে, মানে এটাকে ইন্ডাস্ট্রি। আপনি কিন্তু জানেন না ফিলিপাইনের মানুষরা এত ইংলিশে ভালো। আপনি অ্যামাজনে কল দিবেন, ফিলিপাইনের মানুষ কল ধরছে, তারা কল সেন্টারে কাজ করে, ইন্ডিয়ান মানুষ কল ধরতেছে, কল সেন্টারে কাজ করে। এটা কিন্তু ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তো সেটা আমি আপনাকে এটা সবার জন্য বললাম। তো সে কিন্তু শুরু করবে এজ এ স্টুডেন্ট থাকা অবস্থায় পার্ট টাইম। এটা সবাই যে লাইফ টাইম ফ্রিল্যান্সিং করবে এমন না, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে। ঠিক আছে, আপনি জানেন ডিজিটাল মার্কেটিং এ আগামী যেমন বাংলাদেশের সে উদ্যোক্তা হয়ে যাবে। আপনি আমার কাছে প্রাণ আরএফএল কোম্পানি বলতেছি, আমার কাছে প্রাণ আরএফএল কোম্পানি গ্রুপ অফ থেকে আমাকে এইচআর ডিপার্টমেন্ট কল দিছে, বলতেছে আমার 50 জন গ্রাফিক ডিজাইনার লাগবে। আপনারা যে ইনস্টিটিউট ট্রেনিং করান, আপনাদের স্টুডেন্টদেরকে বলেন আমার অ্যাপ্লাই করতে। 50 জন, 25,000 টাকা করে স্যালারি দিবে স্টার্টিং, তাও চাকরি নাটোর রাজশাহী শহরে। তো ঢাকা গিয়া আপনি অনার্স বা অনার্স মাস্টার যারা করে তারা ঢাকা গিয়ে কত টাকা বেতন শুরু করে, গার্মেন্টসে চাকরি শুরু করে। প্রথম তো প্রথম গ্রাফিক, প্রথম জীবনে কিন্তু ওই 25,000 টাকাও পাবে না সে। যদি প্রাইভেট সেক্টরে ঢোকে একটা গ্রাজুয়েশন করা এক ছেলে, সে কিন্তু 25,000 টাকা স্যালারি পাবে না, মানে যদি তাহলে কোম্পানি হয়। ওরা কিন্তু লেখছে গ্রাফিক ডিজাইনে 2 বছর অভিজ্ঞতা থাকা লাগবে। এমন লেখা নাই যে তুমি অনার্স পাস করে চাকরি করার অভিজ্ঞতা আছে, সার্কুলার এমন লেখা নাই। হ্যাঁ, হয়তো একটা মিনিমাম ডিপ্লোমা পড়ুক বা এটা সার্কুলার ইয়াস। আমি বললাম যে অনার্স মাস্টার্স কি পাস হইতে হবে আপনাদের লেখা সার্কুলারে? বলছে এইসব দরকার নাই, এক গ্রাফিক ডিজাইন ভালো জানলে হইল। তাহলে এই যে স্কিলটা আপনি বলতেছেন এই ছেলেটা এসএসসি পাস করে শিখবে, হ্যাঁ তাকে কিন্তু চাকরি দিবে ওইটা। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং হায়ার করে, ওয়েব ডেভেলপার হায়ার করে, গ্রাফিক ডিজাইনার হায়ার করে, যেগুলো কিন্তু আমাদের সময় ছিল না। আমরা পাস করে না, এরকম ঢুকতে পারতাম, চাকরির সুযোগ ছিল না। তো সুতরাং ফ্রিল্যান্সিং মানে এটা না যে সে তাকে ওই অনলাইনে সবসময় কাজ করতে, ওই স্কিলটা দিয়ে দেশে কাজ করবে, অনেক কোম্পানি তাকে হায়ার করবে। ঠিক আছে, এছাড়া যদি নিজে উদ্যোক্তা কি হচ্ছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে উদ্যোক্তা। তো সৃজনশীল কোনো প্রজেক্টে সে এসএসসির পরে ইনভলভ হতে পারে, হয়তো সে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সে ক্রিয়েটিভ হতে পারে, ফটোগ্রাফি হস্তশিল্পী করতে পারে, বা ব্লগার করতে পারে, ব্লগিং করতে পারে, অনলাইন প্রেজেন্টেশন বা অনুবাদ এগুলো নিয়ে কাজ করতে পারে, এগুলা শুরু তবে করতে এই পারে, ক্ষেত্রে সৃজনশীল বিভিন্ন প্রজেক্ট তবে ইনভলভ এই হতে পারে। ক্ষেত্রে কাছে ভাই আমি একটা পরামর্শ দিব যে আমাদের এই ছোট ভাই বোনদেরকে, যে তোমরা ইউটিউবিং করো, ব্লগিং করো, এগুলাতে অবশ্যই কিন্তু শিক্ষণীয় মানে কন্টেন্ট থাকা লাগবে। হ্যাঁ, এরকম হওয়া উচিত না। এই যে বর্তমানে ফেসবুকে ধরো ধরো এমন এমন কন্টেন্ট আছে যেগুলো আসলে মানুষকে কোনো শিক্ষায় না। হ্যাঁ, এগুলো জাস্ট একটা খামাখা কাজ, মানে অহেতুক অনর্থক একটা কাজ, হয়তোবা মানুষকে একটু আনন্দ দিচ্ছে। তো এমন ভাবে আনন্দ দেওয়া যাবে না যে আনন্দটার মধ্যে কোনো ভদ্রতা নাই, শিষ্টতা নাই, এই ধরনের কিন্তু আনন্দ দেওয়া যাবে না। দেখো তুমি আজকে ছোট,
তোমার কাছে হয়তো মনে হচ্ছে যে এটা ফানি একটা জিনিস করি, কিন্তু আজ থেকে তুমি 10 বছর পরে যখন তুমি 28 বছর 30 বছরে যাবা, তুমি একটা হয়তো ভালো একটা পর্যায়ে চলে গেছো, তোমার ওই এমন তুমি কাজ করে গেছো যেগুলো ডকুমেন্ট হয়ে আছে, ওগুলা তোমার ওই পর্যায়ে গিয়ে কিন্তু তোমার হিতের বিপরীত হয়ে যেতে পারে। যেমন ধরো একটা উদাহরণ দেই, এক ভার্সিটির টিচার, মহিলা টিচার ইউনিভার্সিটির, তো এখন এটা কোন ইউনিভার্সিটির এখন স্মরণ করতেছে না, তো একটা ইউনিভার্সিটির টিচার, সে ইউটিউবিং করে হয়তো, তো সে এমন সব হয়তো অঙ্গভঙ্গি করে, নাচ বা একটা মিউজিকের সঙ্গে সে নাচতেছে বা এরকম, মানে তার অ্যাক্টিভিটি। তো এইটাই যখন ইউনিভার্সিটির ওই স্টুডেন্টরা দেখছে, এটা কিন্তু ওই টিচারের আর তারা ক্লাস করবে না মর্মে তারা এখন আন্দোলন শুরু করছে যে না, আমরা এই ধরনের টিচার আমরা নিব না। এটা সম্ভবত ভারতের মনে হয়, আমার যেটা স্মরণ করতেছে ভারতে এটা করতে পারে। তো ওই টিচারের আর এরা ক্লাস করতে ইচ্ছুক না, ক্লাস করবে না, এই জন্য তারা একটা মানে আন্দোলন করতেছে। তো এইরকম বিষয় যে তার, সে হয়তো বা আগে থেকে একটা ইউটিউবিং করে আসছে, একটা ব্লগিং করে আসছে, এটা এখন এসে তার বর্তমান কেরিয়ারে হিট করতেছে। সে যেহেতু একজন শিক্ষক, একটা শিক্ষক অবশ্যই একজন আদর্শ জায়গায় থাকা উচিত, কিন্তু সে যেহেতু ওই যে ড্যান্স করে, ভিডিও মানে মিউজিকের সাথে সেগুলো আবার ভিডিও করে মানুষের কাছে প্রচার করতেছে, তো এই জন্য এই ধরনের লোকের কাছ থেকে ওই স্টুডেন্টরা আর শিখতে চায় না, তার ক্লাস নিতে না, মানে অবশ্যই করতে সে চায় না। ব্লগিং করুক, ওই জন্য সে এখানে ইউটিউবিং করুক ভাই। ইউটিউবিং মানে ইউটিউবিং এ যারা করতেছে যেগুলো নেগেটিভ সেগুলো আমরা কখনো সমর্থন করি না, কখনো করার জন্য বলিও না। এই ইউটিউবিং এ জিনিসটা মাথায় রাখতে হবে। ইউটিউবিং করে ফেসবুকে করে আয়মান সাদিক তার টার্মিনাল স্কুল 20 টাকার প্রতিষ্ঠান বানাইছে না, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। তাহলে ওই এরকম তাইলে শিক্ষণীয়, বিসিএস ক্যাডার তুমি তোমার লেভেল থেকে যে শিক্ষণীয় যে ভিডিও হতে পারে এরকম তোমাকে তোমার সৃজনশীলতা কাজে লাগায় এই ধরনের ভিডিও তৈরি করবা, এটাতে কোনো সমস্যা নেই, এটাতে দেশ জাতি সবাই। আপনি গ্রাফিক ডিজাইনার এটা নিয়ে কথা বলেন, আপনি ডিজিটাল মার্কেটিং এটা নিয়ে কথা বলেন, আপনি ওয়েব ডিজাইন এটা নিয়ে কথা বলেন, অনেক কিছু আছে সুন্দর সুন্দর। একটা ছেলে ইংলিশ শিখে শিখে নিজে নিজে প্র্যাকটিস করে প্রতিদিন তার বাবার সাথে সবজি দোকানে বসে ওই ইংলিশের কথাগুলো বলে, ওইটা তার কম ইয়ে। জাতির বিবেক নিয়ে কথা বলেন। এখন আব্দুল সালাম ভাই, এটা আমরা অবশ্যই সাপোর্ট করি না, এটা আপনাদের সবাইকে মাথায় রাখবেন, এগুলো নেগেটিভ ইস্যুতে যাওয়া যাবে না, আপনি যেটাই করেন। একটা বড় ইস্যু আসবে, এবং আমরা তো এবং বললাম। এই কথাটা বলে যে এই যে নাচ, ধরো তুমি মিউজিক, তোমার ভিডিওর মধ্যে মিউজিক রাখতেছো, এটার ভয়াবহতা কি হতে পারে এটা একটু বলি। দেখো, তুমি নিজে একটা গান শুনতেছো, তুমি কিন্তু একটা পাপ করলা। আর তুমি যখন একটা গান যখন তোমার ভিডিওর সাথে তুমি প্রচার করলা, এই এই ভিডিওটা কতগুলো ভিউ হতে পারে, ধরো 1 লাখ হলো, 10 লাখ হলো, তো এতগুলো মানুষের যে গুনাহ করছে, এই 10 লাখ মানুষের গুনাহ আবার তোমার কাছে আসবে। তাহলে এটা তুমি কতটা পাপের ভাগিদার হলে। তুমি যেমন দুনিয়ার জীবনে তোমার ভবিষ্যতের এটা ইমেজ সংকট তৈরি করতে পারে, তেমনি তুমি আখেরাতের ক্ষেত্রে তুমি কতটা মানে ক্ষতিগ্রস্ত হইলা। এই জন্য মানে এই কথাটা আমি বলি যে কখনো সামাজিক ভাবে অপরাধ করবা না। ব্যক্তিগতভাবে তুমি যদি কোনো অপরাধ করো, এই অপরাধটা তোমার কাছেই মানে গোপন থাকতেছে, সীমাবদ্ধ থাকতেছে, এটা আল্লাহ আখেরাতে ক্ষমা করে দিবে বলতেছে। কিন্তু তুমি যখন একটা গুনাহ করবা, সেই গুনাহটা তুমি যখন প্রকাশ করে দিবা মানুষের সামনে, সেটা তুমি যদি নিজে নিজেও করে মানুষকে গল্প শোনাও, তাহলে আল্লাহ আর এই গুনাহটা ক্ষমা করবে না, কারণ এই গুনাহটা তুমি প্রচার করে ফেলছো। তাহলে একইভাবে যদি তোমার ব্যক্তিগত একটা গুনাহ তুমি মানুষকে গল্প আকারে বলার কারণে যদি আল্লাহ ক্ষমা না করে, তুমি এমন একটা গুনার কাজ করলা যেটা মানে সারা বিশ্বের এরকম লাখ লাখ মানুষ দেখলো, কতগুলো মানুষের পাপ তোমার কাছে আসবে, তাহলে আল্লাহ এটা ক্ষমা করবে? এটা ক্ষমা করবে না। এই জন্য তুমি এমন কাজ করবে না যেটা তোমার ভবিষ্যৎ ক্যারিয়ারের ইমেজ সংকট তৈরি করে, আবার তোমার আখেরাতের মতো একটা ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। এই ধরনের ভিডিও করবা না। এই এই জিনিসটা অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমরা এটা মাথায় রাখবা। ওকে, থ্যাংক ইউ দেন ভাই, আরেকটা আসসালাম ভাই, খুব বিষয় আছে, সুন্দর বলছেন। আরেকটা বিষয় আছে যে এই যে বর্তমান বর্তমান সময়ে যে হানাহানি রক্তারক্তি যে একটা ব্যাপার আছে, এই জায়গাটাতে আমি বলবো যে প্রথমত আমাদের এই যে আজকে একটা দেখলাম, নিউজ দেখলাম, ক্লাসের শ্রেণীকক্ষে বেঞ্চে মানে হয়তোবা ওই কে কোথায় বসবে, এই বেঞ্চের মধ্যে কে কোথায় বসবে এইটা নির্ধারণ করতে গিয়ে এক ছেলে তার 2 বন্ধুকে ছুরিকাঘাত করছে। তাইলে এখন বোঝো যে একটা মাধ্যমিক স্কুলের, এটা কি স্কুলের কথা বলতেছে, তাইলে মাধ্যমিক স্কুলের একটা স্টুডেন্ট, এই এসএসসি লেভেলের একটা স্টুডেন্ট, সে ক্লাসে মানে বসা নিয়ে তাদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বে একজন স্টুডেন্টের কাছে তাহলে একটা ছুরি ছিল,
তাইলে বুঝতে হবে কার কাছে কি থাকতে পারে ব্যাগের মধ্যে, এটা আমি জানবো না। সুতরাং এই যে ব্যাগের মধ্যে তার ছুরি ছিল এবং তার সঙ্গে যখন দুইজনে বিবাদে লিপ্ত হয়েছে, সে দুইজনকে ছুরিকাঘাত করছে। তাইলে এইরকম আবার অনেক সময় দেখা গেছে যে বিকালবেলা ফ্রেন্ডদের সঙ্গে খেলতে গেছে, খেলার মধ্যে তো একটু মানে তর্কাতর্কি হয়, একটু তো ইয়ে হয়, তো কি করছে, স্টাম্প দিয়ে একজনকে মেরেই ফেলছে। এরকম কিন্তু ভিডিও একটা নিউজ এই 2-3 বছর আগে ছিল। তো এরকম মানে ঘটনা ঘটতেছে। অথবা এই যে আপনার প্রাইম ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটলো, যে কি করছে, সে একটা ভুল বুঝাবুঝি হওয়ার কারণে ওই মেয়েরা তাকে তার বয়ফ্রেন্ডের কাছে অভিযোগ দিল যে আমাদেরকে টিজিং করছে, আর তারা 3-4 জন বা এরকম 5-7 জন মানুষ এসে ওই ছেলেটাকে মারে ফেললো, ছুরিকাঘাত। তো এই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলি যে এখন মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, এই যে নিরাপত্তা নাই, এইটার জন্য নিজের নিরাপত্তাটা নিজের কাছেই এটা রাখতে হবে। তো এটার জন্য কি করতে হবে, যে এই যে দেখেন আপনার চীনের মধ্যে তারা কিন্তু শারীরিকভাবে ওই সক্ষমতা অর্জন করে, তারা কারাত শিখতেছে, মার্শাল আর্ট, যেটা আমরা মার্শাল আর্ট বলি বা কারাত বলি, কুমফু বলি, তারা কিন্তু চীনের লোকেরা কিন্তু এগুলো শেখে। শুধু চীন না, ভারতের মধ্যেও এই জিনিসটা আছে। ভারতের যারা ওই যে আপনার ওদের যে আপনার ধর্মীয় যে মানে লেখাপড়ার যে ব্যাপারগুলো আছে, ওখানে কিন্তু ওদেরকে এগুলো শেখানো হয়, মার্শাল আর্ট, শারীরিক কসরত, এগুলো শেখানো হয়। বৌদ্ধরা শেখে, হ্যাঁ, হিন্দুরা শিখতেছে, বৌদ্ধরা শিখতেছে, চীনের যারা আছে তারা শিখতেছে। শুধু আমাদের মুসলিমদের মধ্যে এই চর্চাটা কিন্তু নাই, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের মুসলিমদেরও এই বাচ্চাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে, তাদেরকে শারীরিক কসরত এই জিনিসগুলো তাদের এই দক্ষতাটা থাকতে হবে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হলেও থাকতে হবে, আর আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও তো আরো বেশি প্রয়োজন। যেখানে ভারতের মতো দেশে এই যে আজকে শুধু নামে মুসলিম হওয়ার কারণে একটা নিউজ দেখলাম কি, যে তার পোশাক খুলে তারা নিশ্চিত হয়েছে যে সে কোন ধর্মাবলম্বী। যখন তারা দেখছে যে মুসলিম, তখন বিএসএফ তাকে তার বুকের উপরে পা দিয়ে তাকে গুলি করে তাকে হত্যা করলো। তাহলে বিএসএফ এর মতো একটা যে সীমান্ত রক্ষা করার তার যার কাজ, সে আপনার একজন যুবককে সে হত্যা করলো শুধুমাত্র কি তার পরিচয়টা হচ্ছে মুসলিম। তো এই জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে হিসাব করলেও আমাদের এখানে সিকিউরিটির একটা বিশাল বড় ঘাটতি আছে। আর এছাড়া বাংলাদেশের পরিমণ্ডলে হলেও এরকম 5-7 জনের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতেই পারি। তাহলে আমার যদি এরকম একটা মার্শাল আর্ট বা কুমফু যদি আমার স্কিল থাকে, তাহলে কিন্তু আমি উপস্থিত ওই 5-7 জন ছেলে পেলে যারা সন্ত্রাস, তাদেরকে কিন্তু আমি প্রতিহত করতে পারবো, আমি নিজেকে সেভ রাখতে পারবো, আমার জীবনটা বাঁচতে পারে। তো এই জন্য এই জিনিসগুলো কিন্তু শিখতে হবে আমাদেরকে। আমরা এটাকে কোনোভাবে ছোট হিসেবে মানে দেখার সুযোগ নাই। আমাদের লেখাপড়া, আমাদের কেরিয়ার যেমন গুরুত্বপূর্ণ, আমাদের তার আগে আমাদের জীবনটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য জীবনের নিরাপত্তার স্বার্থে আমাদেরকে এই জিনিসটা অবশ্যই শেখা দরকার। একটা মানবিক হিসাবে আমি মানুষ, আমার থেকে যেন আমার ভাই প্রতিবেশী নিরাপদ থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আব্দুল সালাম ভাই, আমরা কথা বলতেছিলাম এসএসসি পরীক্ষার্থী পরবর্তীতে তাদের রেজাল্ট পূর্ববর্তী সময়ে তারা কি কি করতে পারে বা পরবর্তী ক্যারিয়ার তারা কি ভাবতে পারে। কিন্তু এটা খুব সুন্দর জিনিস, এটা এই কাজগুলো করলে তার ক্যারিয়ার সুন্দর হবে, গোছানো হবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে তাদেরকে এসএসসির পরে নষ্ট করে দিতে পারে, তাদেরকে খেয়ে হারিয়ে ফেলে দিতে পারে, তাদেরকে ধ্বংস করে দিতে পারে। সাপোজ একটা হলো মোবাইল। তারা যদি এই কোনো কিছুই করবে না, তারা যদি এসএসসি পরীক্ষার পর একটা মোবাইলে আসক্ত হয়, সারা দিন গেমস খেলবে, ইয়াংরা মোবাইল এবং মোবাইলের গেম, হ্যাঁ, আসক্ত হবে, গেমস খেলবে বা মোবাইলে আসক্ত হবে বা কোনো খারাপ বন্ধুদের সাথে জড়াইয়া যাবে, তাহলে কিন্তু তাদের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে। এই কি কি খারাপ দিকগুলো আছে এগুলো একটু বলেন। যেমন একটা হলো মোবাইল, পিতামাতারা, অভিভাবকরা সাবধান, ছেলেদের এই যে বলতেছেন একটা ডিউটি দিয়ে দেন। হ্যাঁ, ছেলেকে বলছেন যে এসএসসি পরীক্ষা পরে তোর মোবাইল কিনে দিব, বাইক কিনে দিব, কিন্তু ওইটাই যে তার জন্য কাল হয়ে যাবে, এটা এটা থেকে ওর আপনার জীবনকে কিন্তু ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, মোবাইল কিন্তু তাকে তাকে লাইফে সফল করে দিবে। একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে সে ডিজিটাল স্কিল শিখবে বা ব্লগিং করবে, ফ্রিল্যান্সিং করবে বা স্পোকেন ইংলিশ শিখবে। সে একটা মোবাইল ডিভাইসের মাধ্যমে কিন্তু সে তাকে এটা ঘরে নিল, আবার ঠিক সেম এই মোবাইলটা আরেকজনকে ধ্বংস করে দিল। হ্যাঁ, এই এই যে জন্য কথাটা আমরা এখানে আমরা দেখি অভিভাবকদের উদ্দেশ্যে
অভিভাবকদের উদ্দেশ্যে একটা পরামর্শ দেওয়া যেতে পারে যে আপনি আপনার সন্তানকে মোবাইল দেওয়ার সঙ্গে মোবাইলের সঙ্গে সঠিক ব্যবহারটা কিভাবে করবে অভিভাবকরা, এইটা আরো কি কি এরকম জিনিস আছে, এটা নিয়ে একটু বলেন। এই জায়গাতে আমরা বলতে চাই যে আপনি যখন আপনার সন্তানকে মোবাইল তুলে দিচ্ছেন যে তোমার 3 মাস আছে বা 7 মাস আছে, আপনি কিন্তু মানে চান আর না চান সে কিন্তু মোবাইল হাতে নিবেই। তো সুতরাং সে যেহেতু মোবাইলটা হাতে নিবে, আপনি মোবাইলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটু বুদ্ধিমত্তার পরিচয় হিসেবে তাকে আপনি একটা কাজ দিয়ে দেন, মোবাইলের কাজ দিয়ে দেন, কি যে তুমি এই প্রতিষ্ঠানে তুমি ভর্তি হও, অনলাইনে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও, হয়ে তুমি ওদের কাছ থেকে এই যে তুমি যে আইটি যে স্কিল নেওয়ার যে কথাগুলো আমরা এতক্ষণ বলতেছি, এগুলা তাকে একটা কাজ হিসেবে দিয়ে দেন। যদি তাকে একটা কাজ না দেওয়া হয়, ওই ছেলে যদি নিজে যদি একটা কাজ যদি খুঁজে নেয় তাহলে তো ওয়েল, খুবই ভালো। আর যদি না সে কাজটা যদি সে না করে, তাহলে বাবা মাকে এই কাজটা করে দিতে হবে যে তুমি এরকম একটা প্রতিষ্ঠানে তুমি ভর্তি হও এবং তুমি ওদের থেকে এই স্কিলটা মানে অর্জন করো, গ্রহণ করো। না হলে কিন্তু সে মোবাইলের এই অপব্যবহার করবে, ওই গেম খেলবে, নতুবা শর্ট ভিডিও দেখবে, রিলস দেখবে, মুভি দেখবে, হ্যাঁ, এই যে যাচ্ছে তাই ভাবে সময়টা নষ্ট করে সে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য এই যে এই সময়টাতে অত্যন্ত মানে বিচক্ষণতার পরিচয় দিয়ে বাবা মাকে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। এই যে 6-7 মাসের যে একটা সে যে রিল্যাক্স পাবে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, এই সময়টাকে বাবা মাকে একটু শক্তভাবে এই জিনিসটা একটু মানে টেকেল দিতে হবে। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমার দেখা এরকম আছে, একটা ছেলে এসএসসি পরীক্ষার পরে ইন্টারে ভর্তি হয়েছে, পুরো 2টা বছর কাটাই দিল ছেলেটা মোবাইল টিপতে টিপতে। এমন কলেজে ভর্তি হয়েছে হয়তো ক্লাস করাই লাগে না, নাম কষ্টে পরীক্ষা দেয়, পরীক্ষা দিবে, এখন ফাইনাল পরীক্ষা দিবে। 2টা বছরে কি করতে পারতো সে? সে কি মোবাইল টিপে অনেক টিপে কিছু করতে ফেসবুকে পারতো। পান করে শেষ করে দিবে? ইন্টারে কিন্তু তেমন পড়ার চাপ আছে, হ্যাঁ আছে, মিডিয়াম টাইপের স্টুডেন্টদের কিন্তু চাপ নাই। হ্যাঁ, হয়তো যাদের অনেক বড় টার্গেট বা যারা শহরে পড়ে বা তাদের অনেক বড় টার্গেট, কিন্তু যারা মিডিয়াম টাইপের স্টুডেন্ট তারা কিন্তু হয়তো একটা স্কুলে ভর্তি হয়ে যায়, একটা কলেজে ভর্তি হয়ে যায় ইন্টারে, তারপর কিন্তু মোবাইল টিপতে টিপতে শেষ করে দেয় জীবনটা। পুরোটা 6 মাস না, শুধু পুরা ইন্টার লাইফ 2 বছর 2.5 বছর শেষ করে দেয় মোবাইল টিপতে টিপতে। তো এটাতে স্কিল শিখুক বা অনেক কিছু করার সুযোগ আছে তার। সুতরাং পিতা মাতাদের কাছে বিনীত অনুরোধ, আপনার ছেলেকে, আব্দুল সালাম যেটা বললো, আপনার ছেলেকে মোবাইল কিনে দেন বা ল্যাপটপ কিনে দেন, তাকে একটা কাজ দিয়ে দেন যে তুমি এটা করো, তোমার এটা করতে হবে, তোমার এটা করতে হবে, তোমার এটা করতে হবে। এটা করতে না পারলে এই মোবাইলই আপনার ছেলেকে আপনার থেকে দূরে ঠেলে নিয়ে যাবে। আপনার থেকে না, শুধু তার নষ্ট ক্যারিয়ার করে থেকে ফেলবে। অনেক দূরে নিয়ে চলে যাবে, নষ্ট করে ফেলবে। তো খুব শুধু তার সাবধান, খুব লেখাপড়া নষ্ট কেয়ারফুল। হবে না, সন্তান হিসেবেও সে বাবা মার থেকে বাবা মার একটা মানে নষ্ট সন্তানে পরিণত হয়ে যেতে পারে। এটার বাধ্য আশঙ্কা হয়ে যাবে, খুবই এটা বেশি। বুড়ি বুড়ি মানে এটা অনেক। আমরা গেছিলাম একটা মানবিক কনসালটেন্সির কাছে। ও বলছে যে ভাই, আমি বিগত কয়েক মাসে 60 জন ছেলে আসছে, বাপ মা নিয়ে আসছে, কথা শুনে না বাপ মা, ওই মোবাইল আসক্ত। সুতরাং পিতা মাতার এরকম 50% থাকে যে তুই এসএসসি পাস কর, তোর একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিব। অ্যান্ড্রয়েড ফোন পেয়ে সে হয়তো 10টা গেমস নামাবে, খেলবে, কিন্তু তাকে যদি আপনি এটাতে ইউটিলিটি সুন্দরভাবে তাকে যদি ব্যবহার করতে না দেন, ইউজ করতে না দেন, তাহলে সে আপনার থেকে দূরে চলে যাবে। আর অবশ্যই এই ইয়াং ছেলে, রক্ত গরম, মাত্র এটা এসএসসি কোনোভাবে মানে একটা বাইক বাচ্চাকে এই কিনে সময়টাতে দিলেন, মোবাইল থেকে দূরে রাখতে পারবে না। ভাই বাইক কিনে দেয়, ইয়াং ছেলেরা হুড়াম করে গাড়ি চালায়, কি বলে, চালায়, অ্যাক্সিডেন্ট করে, হাত পা নষ্ট হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে, আল্লাহ আসলে হেফাজত চাচা করুক। ভাই, এই জায়গাটাতে আমার অবাক লাগে যে বাবা মা কিভাবে একটা ছেলেকে মানে সে ইন্টার লেভেলে হোক বা এসএসসি লেভেল হোক, কিভাবে তাকে একটা মোটরসাইকেল কিনে দেয়। এটা আমার মাথায় মানে কোনোভাবেই এটা বুঝে আসে না যে এটা কিভাবে সম্ভব একটা বাবা মা একটা বাচ্চাকে মোটরসাইকেল কিনে দিতে পারে। এটা কোনোভাবেই কিনে দেওয়া যাবে না, কোনোভাবেই কিনে দেওয়া যাবে না। তাকে যদি আমি মোটরসাইকেল কিনে দেই, তাহলে তার লেখাপড়া জীবন শেষ হয়ে যাবে এবং সে রোড অ্যাক্সিডেন্ট করে সে তার জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। ভাই এই এগুলা জন্য জেনজি কোনোভাবে পোলাপাইন, জেনজি পোলাপাইন, বুঝছেন? জেনজি পোলাপাইনকে মেনটেন করতে হলে, ম্যানেজ করতে হলে পিতা মাতাকেও জেনজি টাইপের স্কিল ডেভেলপ করতে হবে মাথায়। আমাদের পিতা মাতাদের শিখাইতে হবে। ওরা ব্যাকডেটেড, ওরা জীবনে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না, জানে না হাউ টু, আপডেটেড হতে হবে। জানে না, আপডেট করতে হবে। ওদেরকে প্রেশারাইজ করে বাইক কিনে নেয়,
প্রেশারাইজ করে। এসএসসি পরীক্ষা চলতেছে, রানিং চলতেছে, ভিডিওটা যারা আপনারা দেখতে পারবেন। এসএসসি পরীক্ষার মাঝেও ছেলে পড়তেছে না বা এই করতেছে সে করতেছে না, পিতা মাতাকে প্রেশার করছে, বাপ মা রাজি হয়ে গেছে, ঠিক আছে তোমার আমি কালকেই ল্যাপটপ কিনে দিব, তাও অন্তত পড়ো। যেই তাহলে বাপ মার জেনজির যোগ্যতা আছে যে মোটরসাইকেল কিনে দিতে পারবে, তাকে আপনি, সে যদি মোটরসাইকেল চায় আপনি তাকে উল্টো মানে একটা অল্টারনেটিভ অফার হিসেবে তাকে বলেন যে আমি তোমাকে মোটরসাইকেল কোনোভাবেই দিব না, তবে তুমি যদি চাও আমি তোমাকে একটা ল্যাপটপ কিনে দিতে পারি। এবং ল্যাপটপ কিনে দিলে আপনি তাকে এইভাবে করে তাকে আপনি স্কিল অর্জন করার একটা ব্যবস্থাও তাকে করে দিবেন, একটা ওই সিস্টেমে ঢুকাই দিবেন। তাহলে সে মানে একটা কাজ থাকলে না কাছে ভাই, একটা যদি কাজ থাকে আমার, তাহলে কিন্তু ওই খুবই সম্ভাবনা কম যে নষ্ট হয়ে যাবে সে। হ্যাঁ, এই জন্য কাজ একটা দিতে হবে তাকে। আপনি ল্যাপটপ কিনে দেন, আপনি মোবাইল দেন, আপনার যদি সামর্থ্য থাকে আর আপনার সন্তান যদি মানে এটা যদি নাছোড়বান্দা হয়ে থাকে, আপনি এটা তাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, তাহলে আপনি মোবাইল ল্যাপটপ দিবেন, কখনোই মোটরসাইকেল দিবেন। আপনার যত কোটি টাকায় থাকুন না কেন, মোটরসাইকেলের মতো কাজ করেন। আপনি মাইক্রো কিনে দেন, প্রাইভেট কার কিনে দেন, মোটরসাইকেল কিনে দিবেন না। আপনার যদি এতই সামর্থ্য হয় আপনি মোটরসাইকেল কিনে দিবেন না, আপনি প্রাইভেট কার কিনে দেন, 4 চাকার গাড়ি কিনে দেন, কিন্তু এই 2 চাকার গাড়ি কিনে দিবেন না। এটা কন্ট্রোল করা অনেক কঠিন। তারা রক্ত গরম ছেলেরা, আপনারা অভিভাবকরে বলতেছি খুবই সাবধান এখানে। এসএসসি পরীক্ষার পরে ছেলেকে মোবাইল ল্যাপটপ কিনে দিয়ে আপনি চলে যাবেন না, ক্ষান্ত হবেন না। তারপর এটা ইউটিলাইজ করতেছে কিনা, তার এটা ভালো ব্যবহার করতেছে, এটা কাজ দিয়ে দেন। যে এই ল্যাপটপ কিনে দিলাম তো তাকে একটা আইটিতে ভর্তি করাই দেন, স্পোকেন ইংলিশ শিখ, ওইখানে শিখ। আমরা ভাই আমরা নিজেরা এসএসসি পরবর্তী ছেলেদের জন্য আমার প্রতিষ্ঠান থেকে আমি করছি যে কম টাকায় স্পোকেন ইংলিশ আর বেসিক কম্পিউটার শিখবে কম টাকা। যেখানে স্পোকেন ইংলিশ শিখতেই 50,000 লাগে, আমি দুইটা জিনিসই কম টাকার মধ্যে একটা কম্বো প্যাকেজ করে দিছি। বেসিক কম্পিউটার স্পোকেন ইংলিশ শিখ, 3টা মাস শিখুক, তার স্কিল ডেভেলপ হোক। কিন্তু অভিভাবকরা এরকম করেন, আপনার পাশে কোনো প্রতিষ্ঠান থাকলে এখানে ভর্তি করে দেন, যে এই যে ল্যাপটপ দিলাম, এই মোবাইল দিলাম, ওইখানে ভর্তি করে দিলাম, ওইখানে ইংলিশ শিখবি আর হলো স্পোকেন ইংলিশ শিখবি বা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। যদি বেসিক কম্পিউটার আগে থেকে পারে তাহলে অন্য কিছু শিখুক, বেসিকের সাথে ডিজিটাল ভর্তি হোক। এটা যদি না করেন, আপনারা ছেলেদেরকে আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন না। আপনি থাকেন, জব করেন, মা জব করে, বাসায় কেউ থাকে না, ছেলেটা একা মোবাইল টিপবে, ছেলেটা একা ল্যাপটপ টিপবে, গেমস খেলবে, ছেলেটা নষ্ট হয়ে যাবে আপনাদের চোখের সামনে। সুতরাং সকল অভিভাবকদের সতর্ক হইতে এই বিশেষভাবে অনুরোধ করতেছি। আর যারা তোমরা সোনামণি আছো, কচিকাঁচা, আমাদের ভবিষ্যৎ এসএসসি প্রার্থীরা, পরীক্ষা দিচ্ছ যারা, তাদের প্রতি অনুরোধ, আপনারা তোমরা সচেতন ভাবে তোমাদের ক্যারিয়ারটাকে গোছানোর জন্যই পরিকল্পনা মাফিক চলবে। আমাদের ভিডিওটা আসলে দেখা উচিত আমি মনে করি প্রত্যেক এসএসসির যারা পরীক্ষা দিচ্ছে এবং অভিভাবক যারা আছে তাদের সবার। আব্দুল সালাম ভাই, সর্বশেষ তাদের জন্য কি বলবেন? আমরা শেষ করব, একটু বড় হচ্ছে পডকাস্টটা, সমস্যা নাই। আশা করি আপনাদের এখানে গুরুত্বপূর্ণ মেসেজ আছে যেটা আপনার ছেলেদের ভবিষ্যতের জন্য কাজে দিবে। আব্দুল সালাম ভাই, শেষে কি বলবেন আমার শেষ করার আগে? সংক্ষেপে এটা বলবো যে এখানে কয়েকটা জিনিস মানে আমি বলে দেই। এক হচ্ছে তাকে এই 6-7 মাসের মধ্যে যে যে জিনিসগুলো আপনারা বেশি ফোকাস করবেন আপনার সন্তান যেন নষ্ট না হয়, এবং এটা ইন্টার পর্যন্ত মানে সে ভার্সিটি যাওয়ার আগ পর্যন্ত এটা আপনাকে একটু মানে তা আপনার সন্তানকে একটু গাইড করতে হবে। তো এই গাইডের মধ্যে আপনি যেটা রাখতে পারেন যে ওইদিকে 2 বছর ইন্টার লেভেলটা 2 বছর, আর যারা ভকেশনাল পলিটেকনিকে চলে যাবে তারা কিন্তু একটা মানে সিস্টেমে চলে গেছে, তাদের নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু যারা মানে ইন্টার লাইনে যাবেন, ইন্টারমিডিয়েট করবেন, এই লাইনে যারা যাবে তাদের জন্য একটা সমস্যা আছে। এই ইন্টারের 2 বছর প্লাস এখানে 6-7 মাস, এই সময়টাতে আপনারা যে জিনিসগুলোতে ফোকাস করবেন তার ধর্মীয় শিক্ষা, তার হচ্ছে যে আইটি সংক্রান্ত তার জ্ঞান, এবং তার হচ্ছে যে তার নিরাপত্তার জন্য তাকে একটা শারীরিক কসরত শেখার মতো তার একটা স্কিল দিবেন। আর দেন হচ্ছে যে চতুর্থ হচ্ছে যে তাকে আপনি মানে এই যে এই সময়টাতে সে যেন নষ্ট না হয় এই জন্য তাকে আপনি কম্পিউটার, বাইক কোনোভাবেই দিবেন না, মোটরসাইকেল কোনোভাবেই দিবেন না, তাকে আপনি ল্যাপটপ দেন, তাকে আপনি কম মোবাইল দেন, এবং তার এই একই সঙ্গে তাকে আপনি একটা কাজের মধ্যে ঢুকাই দেন। যদি কাজের মধ্যে ঢুকাই দেওয়া যায় তাহলে আর এই ছেলেটার নষ্ট হওয়ার সুযোগটা খুবই কম থাকে ইনশাআল্লাহ। এই 4টা পয়েন্ট আমরা মূলত ফোকাস করতেছি আপনার সন্তানের জন্য বা তোমরা যারা ছোট আছো তাদের জন্য। এই
চারটা বিষয়কে তোমরা মাথায় রেখে কাজ করো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে। ধন্যবাদ আব্দুল সালাম ভাই, খুব সুন্দর আমরা কথা বলার জন্য আপনি বলছেন। আমরা আশা করি এটা আমাদের এসএসসি পরীক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনবে, তাদের ক্যারিয়ারে কিছুটা হলেও উপকার আসবে এবং অভিভাবকরাও শুনবেন। আজকে আমরা এখানে শেষ করব, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।